উত্তেজিত হয়ে শেষমেশ নিজের অপরাধ স্বীকার করল ক্ষিতীশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ক্ষিতীশ বাবুর কেসটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে গীতা, আর এর মধ্যেই গীতাকে কোর্টে পৌঁছাতে দেবে না বলে ঠিক করেছে গিনি আর জাগৃতি। জাগৃতি তখন বলে, তুমি কিছুতেই কোর্টে যাবে না, কোর্টে তুমি যাবে না গীতা, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির প্রতিও তোমার কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তুমি এইভাবে এই বাড়ি ছেড়ে যেতে পারো না। গীতা তখন বলে, অবশ্যই পারি, অবশ্যই পারি, আমি একজন উকিল, আমি এই কেসটা লড়বো, কে আটকাবে আমাকে? আপনারা কিছুতেই পারবেন না। আর তখনই জাগৃতি বলে, তুমি তোমার শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে কোনো কেস লড়বে না, আমরা তোমাকে লড়তে দেব না। তখনই চলে এসেছে স্বস্তিক আর বলে, মা তুমি গীতাকে আটকিও না, ওকে কোর্টে যেতে দাও। তখনই জাগৃতি বলে, স্বস্তিক এসব তুই কি বলছিস, তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? আর তখনই স্বস্তিক বলে, না আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি, কারণ গীতা একজন উকিল, তাকে সবসময় তার কাজটা করতে দিতে হবে। গীতা কাউকে কষ্ট দিয়ে কারোর কাছ থেকে ফিজ নিয়ে কেস লড়ে না মা। গীতা নিজের অধিকারটা বজায় রেখেছে শুধুমাত্র বাবার সাথে লড়বে বলে, কারণ আজকে বাবা যেভাবে অনেক মানুষের চোখের জল ঝরিয়েছে, সেই চোখের জলই মোছানোর দায়িত্ব নিয়েছে গীতা। আপনি যান, গিয়ে কেসটা লড়ুন। আর তখনই গীতা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই বলেই চলে যায়। আর অন্যদিকে জাগৃতি বলে, গিনি তোমার বোনকে আটকাও, ও তো চলে গেল। তখন স্বস্তিক বলে, ও তো যাবেই, কারণ ও যদি কোর্টে কেসটা না লড়ে তাহলে অনেক মানুষ নিজেদের অপরাধের শাস্তি পাবে না মা। জাগৃতি বুঝতে পারে অগ্নিজিৎ মুখার্জি এইবার হেরে যাবে, আর কোনো উপায় নেই অগ্নিজিৎকে বাঁচানোর। তখনই জাগৃতি বলে, স্বস্তিক তুই এটা কি করলি, তুই এটা ঠিক করলি না স্বস্তিক তখন বলে, আমি ঠিকই করেছি মা, আমি কোনো কিছু ভুল করেছি বলে তো আমার অন্তত মনে হয় না। সব থেকে বড় কথা কি জানো মা, তোমরা এখনও লেডি সালমান খানকে চেনোনি, তাই জন্য এই সমস্ত কথাগুলো বলছো। এদিকে ক্ষিতীশ আর চলে এসেছে তখনই দোয়েল। ক্ষিতীশ আর দোয়েল দুজন মিলে হাত জোর করে প্রার্থনা করতে থাকে অগ্নিজিতের সামনে যে আমাদেরকে বাঁচান, এই রকমভাবে চলতে থাকলে আমরা তো একটা সময় ফেসে যাব, আমরা কিছুতেই বাঁচতে পারবো না, দয়া করে আমাদেরকে বাঁচান। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বাঁচবেন আপনারা, আপনাদের কোনো ক্ষতি হবে না, আজকে এই কেসটা ডিসমিস হয়ে যাবে, আর আপনারা বিনা দোষে, আপনারা সবথেকে বড় কথা দোষ করেও শাস্তি পাবেন না। আর ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে ক্ষিতীশ বলে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ক্রমশ ধরা পড়ে যাচ্ছি, সত্যিটা সামনে চলে আসছে। এর মধ্যেই ভজন বলে, আর 30 মিনিট, বড়জোর 30 মিনিটই চলবে হিয়ারিং, তারপরেই একটা ভালো হোটেল বুক করে নিন, ভালো করে রাতে পার্টি করুন, অনেক হই হুল্লোড় মজা করুন, আর আমাদেরও কিন্তু ট্রিট দিতে ভুলবেন না। তখনই ভজনের কথা শুনে ক্ষিতীশ বলে, কিন্তু আমার মন তো অন্য কথা বলছে, আমার মন বলছে আমি খুব তাড়াতাড়ি এই কেসটা হারতে চলেছি। এর মধ্যেই ভজন বলে, আপনি হয়তো জানেন না আরও একটা কথা, অগ্নিজিৎ মুখার্জির ছোট ছেলের বউই হলো। যখনই বলতে যাবে এলএলবি গীতা, তখনই চলে এসেছে গীতা আর বলে, ওই তো চলে এসেছে ওই অ্যাডভোকেট, এনাকে দেখলেই তো আমার খুব ভয় লাগে। অগ্নিজিৎ মুখার্জি মনে মনে বলে, ও কী করে এসে পৌঁছলো, ওর তো আজকে আসার কথা ছিল না, জাগৃতি আমাকে কথা দিয়েছিল ওকে কোনোভাবেই কোর্টে আসতে দেবে না, তাহলে কি এমন হলো যে ওকে আটকাতে পারলো না? কি হবে এবারে? অগ্নিজিৎ মুখার্জিও পর্যন্ত ভয় পেয়ে যায়। এরপরেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেছে, যে যার আসনে বসে আছে। তারপরে অগ্নিজিৎ মুখার্জি বলতে শুরু করেছে আর বলে, ইওর অনার, আমার মক্কেল ক্ষিতীশবাবু একদম নিরপরাধ। যেদিন ওনার স্ত্রী দেবরূপা মারা গেছে অ্যাক্সিডেন্টলি, তিনি তো এখানে ছিলেনই না, তিনি ছিলেন জগন্নাথ দেবের কাছে পুরীতে। তাহলে ইওর অনার, এই কেসটা নিয়ে আমরা কেন বেকার আলোচনায় যাচ্ছি? এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আর কিচ্ছু না। অ্যাক্সিডেন্টের ওপরে তো কারোর হাত থাকে না ইওর অনার। আমার একান্তই অনুরোধ, আমার মক্কেল ক্ষিতীশবাবুকে যেন সসম্মানে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যেই তখনই গীতা বলতে শুরু করেছে আর বলে, ইওর অনার, আমি এই কেসটা সম্পূর্ণভাবে শুরু থেকে তদন্ত করেছি আর অনেক সত্য জানতে পেরেছি যেটা আপনি এখনও জানেননি, আপনাকে জানানো হয়নি, তাই বলছি এই কেসটা আমি শুরু করতে চাই। আর তখনই দেবরূপার কথাই বলতে শুরু করে গীতা আর বলে, দেবরূপা অত্যন্ত একজন ভালো মেয়ে ছিল, যার বিয়ে হয়েছিল এই ক্ষিতীশবাবুর সাথে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে, এই যে ক্ষিতীশবাবুর প্রেমিকা দোয়েল দত্ত, এ হচ্ছে ক্ষিতীশবাবুর সাথে একেবারে লেপ্টে থাকে, রোমিও আর জুলিয়েট বলতে পারেন। আর এদের জন্যই আজকে দেবরূপার মতো একটা নিরপরাধ একটা ভালো মেয়ের প্রাণ গেছে, তাই আমি তো এটাকে ছেড়ে দেব না ইওর অনার।
ক্ষিতীশবাবু বলেছেন ঠিকই যে উনি পুরী গেছিলেন, এটা সম্পূর্ণ ভুল কথা যে উনি ঠিক সময় পুরী গেছেন। উনি নাকি বেরিয়েছিলেন সকালবেলায়, 6:10 ট্রেন ছিল, পৌঁছে দেওয়ার কথা ছিল 12টা নাগাদ, কিন্তু উনি উনি অনেক পরে পুরীতে গেছেন। আর সেদিনকারই একটা প্লেনের টিকিটও বুক করা হয়েছিল, উনি এখান থেকে ভুবনেশ্বর পর্যন্ত যান, তারপর গাড়ি করে ওখান থেকে পুরীতে যান। আমি ঠিক বলছি তো ক্ষিতীশবাবু? অবশ্যই আপনাকে কাঠগড়ায় তোলা হবে। তার আগে আমি সমস্ত ডিটেলসটা একবার হুজুরকে বলে দিই। হুজুর, আরও একটা ব্যাপার, আমি হোটেলের রেজিস্টার চেক করেছি, সেখানে যখন উনি ঢুকেছেন হোটেলে তখন অনেকটা সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এতটা সময় উনি কী করছিলেন, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমার কাছে এখনও অজানা, সেগুলো জানার জন্য ওনাকে আমি কাঠগড়ায় ডাকার মতো অনুমতি চাইছি। তখন বারবার করে অগ্নিজিৎ মুখার্জি বাধা দিতে থাকে গীতাকে, কিন্তু হুজুর বলে দেয় শুধুমাত্র গীতাই এখন বলবে আর আপনি চুপ করে বসুন। এরপরে কাঠগড়ায় ডাকা হচ্ছে ক্ষিতীশকে, আর গীতা জিজ্ঞেস করে, আপনি কখন পৌঁছেছিলেন পুরী? কী হলো, উত্তর দিচ্ছেন না কেন? আর তখন ক্ষিতীশ বলে, আমি ঠিক সময় মতোই পৌঁছেছিলাম। গীতা বলে, আপনি ফ্লাইটের টিকিট বুক করেছিলেন, ফ্লাইটে করে গেছিলেন তাই তো? তখনই ক্ষিতীশ বলে, না, আমি ট্রেনে করে গেছিলাম। আর পুরীতে অনেকক্ষণ আগেই পৌঁছে যাই, সেখানে আমি আমার লাগেজটা রেখে হোটেল খুঁজছিলাম বলেই ব্যস্ত ছিলাম। এরপরেই গীতা তখন হোটেলে যে রেজিস্টার ছিল সেটার একটা কপি হুজুরকে জমা দেয়, আর হুজুর সমস্ত ডিটেলসটা দেখতেও পায়। এরপরে গীতা বলে, এই কেসটার সাথে 3জন জড়িত আছে। অফিসার ধ্রুব পাণ্ডে, অফিসার এই যে ওসি, ইনিও অনেক ছলচাতুরি করেছে, চার্জশিটে অনেক কথা উল্লেখই করেনি। তারপর হচ্ছে দোয়েল দত্ত আর অবশ্যই ক্ষিতীশবাবু, 3জন মিলে অনেক কারসাজি করেছে। হুজুর, সমস্ত সত্যিটা একটু একটু করে আমি সামনে আনার চেষ্টা করছি। দেবরূপার বাবা চন্দ্রনাথ বাগিজ গীতার মুখ থেকে এই সমস্ত সত্যিগুলো শুনে ভীষণভাবে ভেঙে পড়ে আর বলে, এই রকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিলাম? কেন কেন আমি এই রকম ছেলের সাথে মেয়ের বিয়ে দিলাম? আজকে যদি আমার মেয়েটা ঘরেও থাকতো তাও আমি আমার মেয়েটাকে জীবিত দেখতে পেতাম। এরা সবাই মিলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। আর তখন গীতা বলে, ক্ষিতীশবাবু, অন্যায়টা স্বীকার করুন। আপনি সেদিনকার হোটেলে গিয়েছিলেন অনেক দেরি করে, আর আপনি এখান থেকে আপনার স্ত্রীকে মেরে তারপরেই গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের কাছে, তাই তো? আমি কিন্তু ভুল কিছু বলিনি। এরপর ক্ষিতীশ চুপ করে রয়েছে, আর সমস্ত রেজিস্টার দেখার পরে হুজুর বুঝতে পারে যে গীতা একদম ঠিক কথাই বলেছে। এরপর ক্ষিতীশ উত্তেজিত হয়ে নিজের কথা কিন্তু স্বীকার করে ফেলে কিছুটা, যেটা শুনে হুজুর বুঝতে পারে গীতা ঠিক। এরপরে দোয়েল দত্তকে ডাকা হয় আর বলা হয়, আমি আরও একটা জিনিস চেক করেছি, হোটেলের রেজিস্টারে 2জন বাইরের মানুষের নাম লেখা ছিল যারা ক্ষিতীশবাবুর সাথে দেখা করতে গেছিল। তাদের মধ্যে একজন আপনি, তাই তো? কী হলো, মুখ খুলুন। মুখ না খুললে মুখ কী করে খোলাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো মতন জানি। মুখটা খুলুন দোয়েল দেবী, চুপ করে থাকবেন না। দেবরূপার হত্যাকাণ্ডের পিছনে রয়েছে আপনাদের ত্রিকোণ প্রেমের একটা সম্পর্ক। কী হলো, উত্তর দিচ্ছে না কেন? আর তখন হুজুর বুঝতে পারে একদমই সত্যি কথা বলেছে গীতা, ক্ষিতীশবাবু এই কেসটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এমনকি দেবরূপাকে মেরেছে এই ক্ষিতীশবাবুই।